তৈদ আফ্রিদি ইউটিউব থেকে সারা জীবনে ইনকাম করে 84 লাখ টাকা। এখানে তৈদ আফ্রিদি কখনই পসিবল না। তৈদ আফ্রিদি ইউটিউবের টাকা দিয়ে কিছুদিন পর পর গাড়ি কিনবে। अभी बताता है भाई, अभी बताता है। স্বপন আহমেদ একজন সেই মানুষ ভাই, এমনিতে করার যোগ্যতা নিয়ে আমি কথা বলতে চাই না, কিন্তু স্বপন আহমেদকে নিয়ে আমার সন্দেহ হয়। সো হেই গাইস, ওয়েলকাম ব্যাক। জীবনে ওয়েলকাম করি না, কিন্তু আজকে ওয়েলকাম করলাম। কেন জানো? কারণ আজকের ভিডিওতে আমরা যে কোনো ব্যক্তিকে নিয়ে কথা বলতে যাচ্ছি না। আজকের ভিডিওতে আমরা কথা বলতে যাচ্ছি সারা বাংলাদেশের এক নম্বর ক্রিয়েটর, আরে না শুধু বাংলাদেশ না, পুরো ওয়ার্ল্ডের এক নম্বর ক্রিয়েটর, যার কাছে ফিলিংসটা এমন যে আমি একা ইউটিউবার, তার দিনে ইনকাম মাত্র 1.5 লাখ টাকা। তার মনে হয় সে এত টাকা ইনকাম করে ফেলাইছে যে এখন সে আর টাকার ভার সামলাইতে পারে না। সো হেই গাইস, পুটস ইওর হ্যান্ডস টুগেদার এন্ড ওয়েলকাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ কন্টেন্ট ক্রিয়েটর স্বপন আহমেদ। লাখ লাখ ফলোয়ার, লাখ লাখ সাবস্ক্রাইবার, লাখ লাখ কোটি কোটি ভিউজ, আর পুরো ওয়ার্ল্ডে তো ভাইরাল হই। এডিটের মাইরে বাপ। আমি জানি তোমরা যারা চিনো না তাকে, এই নতুন তার নাম শুনতেছো, তারা তার চ্যানেলের নাম শুনেই বুঝতে পারছো তার রুচির কি অবস্থা। তার দাবি সে এখন সারা পৃথিবীর 1 নাম্বার কন্টেন্ট ক্রিয়েটর। সে বর্তমানে বাংলাদেশে থাকা গরিবের পিউডিপাই। মাঝে মাঝে অবশ্যই স্ক্রিনের সামনে সে নিজেকে মিস্টার বিস্ট দাবি করে, কারণ তার ভিডিও যে ওয়ার্ল্ড ওয়াইড ভাইরাল হয়। তো ইনাকে আমি অনেকদিন ধরেই খেয়াল করে আসতেছি। এনার আচার আচরণ দেখলে আমার কেমন একটা সন্দেহ হয় যে এত সাবস্ক্রাইবার আসলে কিসে কি অবস্থা। আর হইতেও পারে, কারণ বাংলাদেশের মানুষের তো বলার কিছু নাই। বাংলাদেশের মানুষের ভালো লাগলে যে কোনো জিনিসকে তিলকে তাল করতে টাইম নেয় না। সো এর আগেও বেশ কয়েকবার ডেডিকেটেড রোস্ট ভিডিওতে এনার সাথে আমার দেখা হয়েছে। প্রত্যেকবারই টপিক ছিল তৌহিদ আফ্রিদি ভার্সেস স্বপন আহমেদ। তৌহিদ আফ্রিদি ভাইয়ের পিছনে লেগে আছেন ইনি অনেক দিন যাবত। গাইস, আগে থেকে বলে রাখি, বর্তমানে তৌহিদ আফ্রিদি এবং তার ফ্যামিলিকে নিয়ে যে কন্ট্রোভার্সি চলতেছে, ওই সমস্ত জিনিস সাইডে রাখো। আমরা আজকের ভিডিওতে ওই সমস্ত জিনিস নিয়ে কোনো কথা হলো না। ইভেন যদি কথা বলেও সেখানে আমি পয়েন্ট আউট করে দিব। আজকে আমরা মূলত কথা বলতে যাচ্ছি স্বপন আহমেদ ভার্সেস তৌহিদ আফ্রিদি ভাইকে নিয়ে। আসলে স্বপন আহমেদ কতটুকু জিনিস আর নিজেকে কত বড় মনে করে সেটা আজকের ভিডিওতে আমি ক্লিয়ার করে দিব। সো বেসিক্যালি ঘটনাটা হয়েছে, তৌহিদ আফ্রিদি ভাইয়ের পিছনে পড়ে আছে স্বপন আহমেদ প্রায় 2-3 বছর ধরে। এন্ড তৌহিদ আফ্রিদি ভাই যাই করে তাই নিয়ে ওনার পিছনে লাগে, এটা তো ঠিক আছে, কিন্তু সিলেটে বন্যার্থদের হেল্প করা নিয়েও তৌহিদ আফ্রিদি ভাইয়ের পিছনে লেগেছিল এই স্বপন আহমেদ। কি তোমাদের মনে নাই? আরে আমি তো ভিডিও বানাইছিলাম, এই যে একটুখানি দেখে নাও। কি শুরু করছেন আপনারা? মানুষের ভালো কাজ করতে দিবেন না? কালকে ওই ক্রিম বিক্রেতা আপার, আজকে স্বপন ভাই আপনি নিজে এইভাবে যে একজনের নামে কটূক্তি করতেছেন, আপনি কি? কিন্তু আপনি একটা সরল সোজা জিনিস বুঝতেছেন না কেন? ওরা তো দেশের সরকার না, বা ওরা কোনো মন্ত্রী বা পদের লোক না। বন্যা দুর্গস্ত সমস্ত মানুষের পাশে পাশে যে হেল্প করার জন্য তো ওরা দায়বদ্ধ না। তৌহিদ আফ্রিদি সহ অন্যান্য ইউটিউবার মানুষের পাশে দাঁড়ানোর জন্য, ওরা মানুষকে ভালোবাসে, মানুষের পাশে দাঁড়াইতে চায়, আর সেই মানবিকতা এবং মনুষ্যত্ব বোধে ওরা মানুষকে হেল্প করতে গেছে। কেউ ভাই সোয়াপের জন্য যায় নাই। অথচ আপনি মাত্র 70 ঘরের ত্রাণের ব্যবস্থা করে ওইখানে মাত্র 10 ঘরের ত্রাণ নিয়ে গিয়ে এমন ভাব করতেছেন মনে হচ্ছে আপনিই সোয়াপ করতে গেছেন ভাই। এখন লিটারালি কথা হলে এই ভিডিওতে আমি অনেক তিক্ত সত্য কথা বলবো, যেগুলো আপনার ভালো নাও লাগতে পারে। সো যদি নিজেকে স্বপন আহমেদের ইম্যাচিউর ফ্যান হিসেবে পরিচয় দিতে চান, কমেন্ট বক্সে একটা বাজে কথা লিখে চলে যাইতে পারেন। আর যারা স্বপন আহমেদের ফ্যান না বা এখানে কারণ ফ্যান না, ফুল ভিডিওটা দেখে সত্য মিথ্যা যাচাই করতেছেন, তারা ভিডিওটা কন্টিনিউ করেন। ভিডিওটা একটুখানি বড় হবে, কারণ ভিডিওতে অনেক ইনফরমেশন দিব। যদি ভিডিওটা ওপেন করে থাকেন, রিকোয়েস্ট থাকবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। অনেক অজানা বিষয় আজকের ভিডিওতে বলে দিব। সো স্বপন আহমেদ অনেকদিন ধরে তৌহিদ আফ্রিদি ভাইয়ের পিছনে পড়ে আছে, এটা একটা স্বাভাবিক জিনিস। কারণ ল্যাম্পলাইটে বা ফেম পাওয়ার জন্য কেউ কারোর পিছনে পড়ে থাকবে, এটা স্বাভাবিক কথা। কিন্তু তাই বলে মানুষকে হেল্প করার একটা বিষয় নিয়ে কন্ট্রোভার্সি করতে ছাড় দেয় নাই আমাদের নিজেকে বিশাল বড় ক্রিয়েটর মনে করা স্বপন আহমেদ ভাই। যেখানে কত বড় বড় মানুষরা গিয়েছিল, কত মানুষ সারা দিন রাত 24 ঘন্টা কষ্ট করেছিল। সেখানে তাশরিফ খান ভাই ছিল, তৌহিদ আফ্রিদি ভাই ছিল, ফারাজ ভাই ছিল, ইভেন আরো অনেকে, এবং আমাদের পক্ষ থেকেও কিন্তু অনেকে গেছিল। সবাই যার অবস্থান থেকে যতটুকু পারছে হেল্প করছে, ভিডিও বানাইছে, আরেকজনকে উদ্বুদ্ধ করেছে, ব্যাস। কিন্তু স্বপন আহমেদের তো ওইখান থেকে একটা কন্ট্রোভার্সি লাগবে, একটুখানি ফেম লাগবে, ইভেন ভিউজ লাগবে। কি করলো? সে চলে গেল অনেক নিচের দিকে। যে দেখলো এখানে কেউ ত্রাণ নিয়ে যায় নাই, এন্ড এই বিষয়টাকে ইস্যু করে সে তৌহিদ আফ্রিদি ভাইকে নিয়ে অনেক বাজে কথা বললো। যেখানে ও দেখছে এখানে কেউ আসে নাই, ওর ওইখানে মানুষকে হেল্প করে চলে আসার কথা, ওইখানে তৌহিদ আফ্রিদি ভাইকে নিয়ে অনেক বাজে বাজে কথা কইছে। পরে এই বিষয়টা নিয়ে তৌহিদ আফ্রিদি ভাই লাইভে এসেছে, কান্নাকাটি করেছে, ইভেন মানুষ সবাই মিলে স্বপন আহমেদকে গালি দিয়েছিল। আমরা অনেক কিছু নিয়ে আলোচনা করতে পারবো, আমাকে নিয়ে অনেক কিছু আগে সমালোচনা করতে পারবো, এই বিষয়টা নিয়ে আপনারা কেউ উল্টা কিছু বলেন না। কিন্তু স্বপন আহমেদ পরে এমন ভাব করে যে ও কিছু জানেই না, ওর কিছু গাই লাগতেছে না। দেন এখন চলতেছে বর্তমানে তৌহিদ আফ্রিদি ভাইয়ের ফ্যামিলিকে নিয়ে অনেক বড় একটা কন্ট্রোভার্সি। এটাকে কন্ট্রোভার্সি বলা ঠিক হবে না, এটা একটা ইস্যু চলতেছে। এই ইস্যুর মধ্যে স্বপন আহমেদ কিভাবে সুচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোলো, চলো তোমাদের একটুখানি দেখাই। সো গাইস, কয়েকদিন আগে তোমাদের একটা ভাইয়ের সাথে আমি পরিচয় করাইছিলাম। ভাইটা লিটারালি খুবই কষ্ট করতেছে। বলেছিলাম ভাইটার কষ্টের গল্প সত্যি তোমাদের কাঁদাবে, এমন করুণ কাহিনী নিয়ে এখনো প্রতিনিয়ত লড়াই করতেছে। ভাইটা তার পেজে প্রতিদিন ফ্রি ফায়ার লাইভ স্ট্রিম করে 4 থেকে 5 ঘন্টা, তার বেশি। এত কষ্ট করার পরও তার কোনো সাপোর্ট নাই। এরকম আনরেটেড প্লেয়ারদের কিন্তু আমাদের সাপোর্ট করা দরকার। সো এই জন্য পরিচয় করাচ্ছি এই ব্ল্যাক রাফসান গেমিং নামের এই ভাইয়ের সাথে তোমাদের। তোমরা ইচ অ্যান্ড এভরিওয়ান সবাই ভাইয়ের পেজে যাবা এবং ভাইয়ের পেজটা অবশ্যই ফলো করবা এবং ভাইয়ের লাইভ স্ট্রিমে যাবা এবং ওইখান থেকে গিভওয়ে জিতে নিবা। তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে ইচ অ্যান্ড এভরিওয়ান ভাইয়ের এই পেজটাতে যেহেতু তৌহিদ আফ্রিদি ভাইয়ের ফ্যামিলি ম্যাটার
ক্রিয়েটর, সো শোভন আহমেদ একটা ভিডিও বানাবে, সো সেই ধারাবাহিকতায় সে একটা ভিডিও অবশ্যই বানাইছে। কিন্তু এতটুকু ভালো লাগছে সে ভিডিওটা বানায় বলেছে যে কে ভালো কে খারাপ, কার দোষ না আমি জানি না, কিন্তু যদি দোষ থাকে অবশ্যই যেন চ্যানেলটা তাকে ফিরাই দেওয়া হয়। মানে ইনডিরেক্টলি কি বুঝাইছে আমরা সবাই জানি। তো এটা তদন্ত করলে বের হয়ে আসবে যে আসলে মানে তারা দোষী কিনা, বা তারা যে চিটিংবাজির কথা বলা হচ্ছে যে বিশ্বাসঘাতকতা, তারা বিশ্বাসঘাতকতা করেছে মহিলার সাথে, সেটা তদন্ত করলেই বোঝা যাবে। দেন দেখছে এই ভিডিওটা ভালোই ভিউজ গেছে, এর থেকে ভালো একটা অ্যাটেনশন গ্র্যাব করা যাচ্ছে এন্ড সর্বোপরি তৈদ আফ্রিদির পিছনে লাগা যাচ্ছে। তখন তার মাথায় বুদ্ধি আসলো যে এটা নিয়ে তো আরেকটা কন্টেন্ট বানাইতে হবে। ওই ভিডিওতে বলা হয়েছে তৈদ আফ্রিদি বাপের অবৈধ টাকায় এই সমস্ত শো অফ করে। তৈদ আফ্রিদির এক্স্যাক্টলি টাকার বা ইনকাম সোর্স কোনটা সেটা তো শোভন আহমেদ দেখাবে। তৈদ আফ্রিদি নাকি কিছুদিন পর পর গাড়ি কিনে, এবং সেটা নাকি ইউটিউবের টাকায় কিনে। তো তৈদ আফ্রিদি ইউটিউবের টাকায় কিছুদিন পর পর গাড়ি কিনতে পারবে কিনা, তার টাকার অ্যামাউন্ট সারা জীবনে সে ইউটিউব থেকে কত টাকা ইনকাম করলো সেটা আপনাদেরকে দেখাবো। কারণ দেখালে ইনডিরেক্টলি তৈদ আফ্রিদিকে পচাইতে পারবে। তো এই জন্য সে একদম বাচ্চা পোলাপাইনের মতো, যারা এখন ইউটিউবে নতুন আসছে এর ওর বায়োগ্রাফি নিয়ে ভিডিও বানায়, ওদের মতো বাচ্চা পোলাপাইনের মতো একটা কন্টেন্ট তৈরি করছে, যেটা তুমি তুমি সবাই জানে। এত বড় কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে দাবি করা একটা মানুষের এরকম লেম কন্টেন্ট জানে, এমনিতেই তার প্রত্যেকটা ভিডিওই লেম। আসলে আমি জানি না সে আসলে কি কন্টেন্ট নিয়ে কাজ করে, সে কি একজন রোস্টার নাকি এডিটর নাকি কন্টেন্ট ক্রিয়েটর নাকি কি করে আমি নিজেই জানি না। আসলে শোভন আহমেদ ভাইয়ের কন্টেন্ট কি তুমি যদি জেনে থাকো একটু কমেন্ট করে বললো তো, সে আসলে কি কন্টেন্ট ক্রিয়েটর, নাকি হালের বদলে যে জিনিসই সামনে আসে তাই নিয়ে একটা কি ভগিচকি বানায় ভিডিও বানায়। আর তার একটা সব থেকে ফান ফ্যাক্ট কি জানো গাইস, তার কথা বলার স্টাইল দেখে মনে হয় সে প্রচুর কান্না করতেছে, ব্যাপক ইমোশনাল, একদম যে কোনো মুহূর্তে যেন কান্না করে দিবে। এন্ড এই অবস্থায় সে সবসময় চাই সিরিয়াস টাইপের কন্টেন্ট বানাইতে। যাক, সে যে ইন্ডিয়ালি তৈদ আফ্রিদি ভাইকে পচাচ্ছে, তার যে অপরাধ, সে যে বাপের অবৈধ টাকা এইসব করতেছে, তার কোনো ইনকাম সোর্স নাই বা তার ইনকামে এই সমস্ত জিনিস হয় না, এটা প্রমাণ করার চেষ্টা করতেছে, এটা কিন্তু পাবলিক বুঝে গেছে। কিন্তু চলো এখানে তার লজিক নিয়ে আমরা একটুখানি কথা বলি। সারা জীবন ইউটিউবে হচ্ছে তার ভিউজ হচ্ছে 500 মিলিয়ন। আমরা যদি 1 মিলিয়ন ভিউজ থেকে ইনকাম করা যায় কত ডলার? $200। সে যে লজিক দিছে যে এরকম একটা ভিডিওতে এরকম ভিউজ আসলে এইরকম একটা $200 মতো ইনকাম হয়। তার নাকি সিপিএম আরপিএম সম্পর্কে বিশাল ধারণা। হ্যাঁ, এটা সত্য কথা যে তিনি ইউটিউব ক্যারিয়ারে আমার সিনিয়র এবং অনেকদিন ধরে ইউটিউবিং করতেছেন। আমি ইউটিউবের দিক থেকে তার হাঁটুর বয়সীও না, কিন্তু বিশ্বাস করেন ভাই, আপনার আরপিএম আর সিপিএম ভাগ করার যে কৌশল, তাতে মনে হচ্ছে না যে আপনার ইউটিউব সম্পর্কে এতটুকু ধারণা আছে। এনগেজ আমি জানি এখানে ম্যাক্সিমাম তোমরা আরপিএম সিপিএম সম্পর্কে শোভন আহমেদ ভাইয়ের থেকে অনেক বেশি জানো। যারা জানো না তার একটা ডিটেলস ভিডিও দেখে নিও, কারণ এখন যদি আমি বলতে চাই অনেক বড় ভিডিও হয়ে যাবে। আর আমার মনে হয় সবাই জানে ওটা, শোভন আহমেদ ভাইয়ের থেকে অনেক বেশি জানে। আর আমি জানি শোভন আহমেদ ভাই এটা যদি সত্যি জেনেও থাকে তাও বলবে না, কারণ তার তো তৈদ আফ্রিদিকে পচাইতে হবে। আবার সে ফেসবুকে পোস্ট দেয়, আমি জীবনে কখনো কন্ট্রোভার্সি করি নাই। নিজে যে পায়ে পাড়া দিয়ে প্রত্যেকটা টাইমে অন্যান্য ইউটিউবারদের সাথে কন্ট্রোভার্সি করার চেষ্টা করেছেন, একটুখানি ফেমে আসার চেষ্টা করেছেন, এটা কি আমরা জানি না? আর ঠিক তার ধারাবাহিকতায় এবার ভুলভাল লজিক দিয়ে তৈদ আফ্রিদি ভাইকে নিয়েও এই ভিডিও বানাইলেন। শুধুমাত্র তাই না, সিলেটের সময় একটা লেম রিজনে তৈদ আফ্রিদি ভাইয়ের পিছনে লেগে ইচ্ছে করে একটা ভিডিও বানাইছিল। তো আমি আসলে জানি না যে আপনার কন্টেন্ট কি এন্ড আপনার আসলে উদ্দেশ্য কি। মাঝে মাঝে দেখি আপনি হুজুরদের পিছনেও লাগেন, আবার মাঝে মাঝে দেখি আইটেম সঙ্গে ডান্স করা মেয়েদের পিছনেও লাগেন, আবার দেখি মাঝে মাঝে পায়ে পাড়া দিয়ে কন্ট্রোভার্সি করেন, আবার দেখি চ্যানেলের কি একটা নাম দিয়েছেন যা মুখেও আনা যায় না, আবার মাঝে মাঝে দেখি স্রোতের জোয়ারে গা ভাসান। আসলে আপনার কন্টেন্ট যে কি এটা পাবলিক জানে না, আপনি একটু স্পেসিফিকলি বলে দিয়েন যে আমি আসলে এই কন্টেন্টে কাজ করতেছি। আর যদি দাবি করেন যে না আমি প্রতিবাদী কন্টেন্ট ক্রিয়েটর, আমি সময়ের বিবর্তনে কাজ করি এবং প্রতিবাদ করার চেষ্টা করি, তাহলে কন্টেন্টে আর একটু সিরিয়াস ভাব আইনেন আর এই ভুলভাল লজিক দেওয়া বন্ধ করে। সবাই সর্বোপরি তোমরা যারা রোস্টার আসো বা বিভিন্ন সময় যে প্রতিবাদী কন্টেন্ট মেক করো, তারা সবসময় চেষ্টা করো কোনো পক্ষপাতিত্ব না করে কন্টেন্ট মেক করতে। যদি প্রতিবাদ করতেই হয়, কারোর পক্ষ নেওয়া যাবে না, কারোর পিছনে লেগে ভাইরাল হওয়ার নেশা লাগানো যাবে না, কোনো লজিক নাই, ফাও কারণে কাউকে নিয়ে বারবার ভিডিও বানায় ভাইরাল হওয়ার চেষ্টা করা যাবে না, আর আসলে কার দোষ আছে আর কার দোষ নাই এটা না জেনে ভিডিও বানানো যাবে না। সো সবাই আমরা এগুলো করার চেষ্টা করি, সোশ্যাল মিডিয়াটাকে পরিষ্কার এবং স্বাস্থ্যসম্মত রাখি। এই জায়গায় একে অন্যকে নিচে নামে ভাইরাল হওয়ার জায়গা না। সো একে অন্যের পিছনে লেগেও কাজ নাই। তৈদ আফ্রিদি ভাইয়ের ফ্যামিলির কি হয়েছে এটা ফ্যামিলি ইস্যু, পুলিশ তদন্ত করবে, পুলিশের সবকিছু। এখানে তৈদ আফ্রিদিকে নিয়ে সমালোচনা করার মতো তো কিছু নাই। যে কোনো প্রকার ডায়মন্ড টপ আপের জন্য চলে আসতে পারো আমাদের ফেসবুক পেজে। সর্বোচ্চ পর্যায়ে বিশ্বস্ততার সাথে ডায়মন্ড টপ করার জন্য এবং সব থেকে স্বল্প মূল্যে ডায়মন্ড টপ করার জন্য এখনই চলে আসো আমার ফেসবুক পেজে। এখানে অফিসিয়ালি আমি তোমাদের টপ আপ করে দিব ইচ অ্যান্ড এভরিওয়ান। তোমরা আমার অডিয়েন্স আমার কাছ থেকে টপ আপ করবে। আমার সেকেন্ড চ্যানেলে যাও, এখানে তোমরা প্রতিদিন আমার ভ্লগ দেখতে পাবো এবং ফেসবুক পেজে চলে আসো যে কোনো প্রকার ডায়মন্ড টপ আপ করার জন্য। সো এট দ্য এন্ড যদি মনে হয় যে আমি কথাগুলো ঠিক বলেছি, কথাগুলো যৌক্তিক ছিল, তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করো। আমাদের পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই পেজটা ফলো করে দিও। ইউটিউব থেকে ভিডিওটা দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নিউ কোনো টপিকসে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, গুড বাই।